হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুচরিতা। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। এবার বলি, আমি রয়েছি এখন উদয়পুরের আজকে আমার লাস্ট ডে। তো উদয়পুর থেকে চিত্তগড় যাব, চিত্তগড় সাইট সিন দেখার জন্য। আর চিত্তগড় কথাটা শুনলে একটুখানি মনের ভেতর বেশ আনচান করে ওঠে না? কারণ মীরা শ্বশুরবাড়ি। আর হ্যাঁ, দেখতেই পাচ্ছ ভোরবেলা চিত্তগড় করতে স্টেশনে ভুলেই গেছি, তাই জন্য ট্রেনে উঠেই ফার্স্ট ব্লগটা স্টার্ট করেছি। তারপরে স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমাদের মেইন গেটটা স্টেশনে নেমে গেছি। এবার যাচ্ছি চিত্তগড় স্টেশনের একদম পেছনের দিক থেকে নেমে এসে সামনের দিকে যাচ্ছি, কারণ ওখান থেকে বেরিয়ে তারপর আমাদের অটো খুঁজতে হবে, অটো স্ট্যান্ড। তো তোমরা ভেতরটা দেখো, এখানে ইতিহাসে ভর্তি ইতিহাস আর রাজরাজাদের কাহিনীতে এখানটায় যেন ভর্তি। এমনিতেই আমরা যত জায়গায় গেছি সব জায়গাতেই ইতিহাস ইতিহাস আর ইতিহাসই রয়েছে, কিন্তু চিত্তগড় নিজেই তো একটা ইতিহাস। তোমরা তো সকলেই জানো যে মীরার শ্বশুরবাড়িই ছিল চিত্তগড়। আর এখানে মীরা কতটা অত্যাচারিত হয়েছে, কি হয়েছে তোমরা সেটাও জানো। শুধু চিত্তগড়ে যে মীরার শ্বশুরবাড়ি ছিল তা কিন্তু নয়, স্বয়ং পদ্মাবতীও এখানেই থাকতো। তো চলো এত কথা না বলে স্টেশন থেকে দ্রুত বেরিয়ে অটো স্ট্যান্ডে যাই। আর অটো স্ট্যান্ডে গিয়ে অটোটা খুঁজে নিয়ে তারপর চলো তোমাদের দেখানো স্টার্ট করি। আজকে চিত্তগড়টা তোমাদের সঙ্গে ঘুরে দেখাই। ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার তোমাদের বলতে হবে না, তোমরা করেই দেবে। আর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে গল্প গল্প বলতে অটোর জন্য ওয়েট করছে। তো এই ছিল আমাদের আজকের অটো দাদা। এই দাদাটা কিন্তু খুব ভালো। যারা এখানে যাবে, যদি এই ওর দাদার ফেসটা আমরা দেখিয়ে দেবো, যদি এই দাদাটার সাথে গাড়ি করে যাও তোমরা অনেক কিছু জানতে পারবে। কারণ দাদাটা এত ভালো যে দাদাটা সমস্ত গল্পটা খুব সুন্দরভাবে বলেছে। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে বলতে হবে না, আমি কিন্তু শেয়ার করেছি, টোটালটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখতেই পাচ্ছ এখানে দুর্গ, মানে এই দুর্গ বা কেল্লা, এখানে কিন্তু ফার্স্ট দরজা আমরা পার করে গেছি ওপরের দিকে উঠতে। হ্যাঁ, স্পিড বাড়িয়ে দিয়েছি, নয়তো 1-1.5 ঘন্টাতেও কিন্তু এই গল্প বা এই ইতিহাস শেষ হবে না। তাই জন্য একটু স্পিডেই চলে যাচ্ছি আমরা। হ্যাঁ, গাড়িটা কিন্তু স্পিডে যাচ্ছে না, আমি স্পিডে যাচ্ছি। কেন বলো তো, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো চলো একটু দেখতে থাকো, তারপর আবার বকবক করবো। দেখতে পাচ্ছ এটা 3 নম্বর গেট। পার করলাম। তো এখন উঠছি, দেখতে পাচ্ছ উঠছি একদম। এই যে চলে এসেছে 4র্থ নম্বর, মানে 4 নম্বর গেট। এটার নাম সোনা গেট। এটা হলো আমার আছে চলে এসেছে 5ম নম্বর গেট, লক্ষ্মণ গেট। লক্ষ্মণ গেট আবার চলে এসেছে 6 নম্বর গেট। কি হলো? তো দেখতে পাচ্ছ এখানে টিকিট কেটে
তো দেখতেই পাচ্ছ এই সাইডগুলো জাস্ট ওয়াও। এখানে ফটোশুট লোকেশন, আর সব থেকে বড় কথা এখানে চিত্তগড়ের পুরো শহরটাকে মানে পুরো এই কেল্লার ওপর থেকে কই বন্দুক ও তো একটা হলো চিত্তগড়ের, দেখতেই তো পাচ্ছি না এখান দিয়ে, ওর উপরে উঠো দাঁড়াও। চিত্তগড়ের পুরো শহরটাকে দেখো, এখান দিয়ে দেখা যাচ্ছে। ও মা, এই যে ভয় দেখি। আমরা যে চিত্তগড় এসেছি, এই চিত্তগড়ের টোটাল এরিয়াটা এই জায়গাটা থেকে দেখা যায়। এটা হলো দুর্গ, আর এখান থেকেই আমরা আরও ভেতরে যাব। এই জায়গাটা ফটোশ্যুট বা ভিডিওর জন্য খুব সুন্দর পারফেক্ট জায়গা, তাই এখানটা একটু আমাদেরকে কিছুক্ষণের জন্য রেস্ট দিল, প্রায় 10-15 মিনিটের জন্য বলল যে তোমরা এখানে একটু ঘোরাঘুরি করে নাও। তো দেখতে পাচ্ছ এদিকে ফরেনারগুলোও আমাদের পেছন মানে ওরা আর আমরা একসাথেই প্রায় যাচ্ছিলাম, কারণ আমাদের গাড়ি আগে যাচ্ছে, ওদের গাড়ি পেছন যাচ্ছে। আর এই যে জায়গাগুলো দেখছো, এগুলো কিন্তু যুদ্ধক্ষেত্র। এখান থেকে কিন্তু লুকিয়ে সৈনিকরা দেখে ঠাই করে গুলি মেরে দিত। আবার কিন্তু শুধু তাই নয়, কামানের বড় বড় গোলাও কিন্তু। আর এই যে দেখছো, এখান দিয়ে অনেক সময় গরম জল বা গরম তেল দিয়ে দিত, যেটা বলা হলো, যেটা আমাদেরকে ওই গাইডই বলেছে, মানে যে সেই বলেছে। এই যে সিঁড়ি দেখছো, এখান থেকে লুকিয়ে মানে পুরো একদম পাথরের রং মেখে, মানে পাথরের যেরকম কালার ঠিক সেরকমই একরকম কালার পাওয়া যেত আগে, এখনও হয়তো পাওয়া যায়, বলতে পারবো না। তো ওরকমভাবে মেখে পুরো পাথরের সাথে মিশে কিন্তু অনেক প্রসেসে কিন্তু যুদ্ধ করা হতো, যেগুলো আমাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে যাওয়ার মতন। আর আমার পাখিটা দেখতেই পাচ্ছ, আমার বগর শুনে সেও তারও একটু বগর করতে ইচ্ছা করছে, ওই জন্য টিকটিক করে ডেকে দিল। আর কি বলা যাবে, আর মন্টু করেই যাচ্ছে। আমার নাম যেহেতু মান্তু, বাড়ির নাম, তাই ও মন্টু করেই চিল্লায়। তো চলো দেখতে থাকো। देखिए चित्तौड़ फोर्ट ओनली डैमेज फोर्ट बट हिस्टोरिकल पैलेस, देखने के लिए पत्थर है, सुनने के लिए इतिहास है। एशिया का सबसे बड़ा किला है चित्तौड़गढ़ का, जो कि 1300 साल पुराना किला है। 7वीं शताब्दी में मौर्य वंश के राजा चित्रांगद मौर्य ने इस किले का नींव रखा था। उस राजा के नाम पर इस फोर्ट का जो पहला नाम था वो था चित्रकूट, जो चित्रांगद ने बनाया था। सेकंड टाइम 1303 में अलाउद्दीन खिलजी ने अटैक किया रानी पद्मिनी के लिए। अटैक करने के बाद जीत कर भी हार गया, क्योंकि अटैक करता है रानी पद्मिनी के लिए, और रानी पद्मिनी 16 रानी के साथ जौहर कर लेती है। तो वो यहाँ का शासन नाराज हो जाता है और यहाँ से चला जाता है और अपने बेटे खिजर खान को सौंपता है यहाँ का शासन। तो खिजर खान चित्रकूट नाम चेंज करके अपने ऊपर रखता है खिजराबाद, जो सेकंड नाम था यहाँ। फिर बाद में राजपूत लोग आते हैं, खिजर खान से युद्ध करते हैं, खिजर खान को युद्ध में परास्त करते हैं, वापिस राजपूतों का पर्चा कायम करते हैं और सभी नाम चेंज करके चित्तौड़गढ़ नाम रखते हैं, जो आज तक कायम है। जब मुगलों ने अटैक करते थे रानियों के लिए, रानियाँ जौहर कर लेती थी। जौहर का मतलब होता है आग में कूद जाती थी, तो उनके हाथ कुछ नहीं आता, तो उनका जो फ्रस्ट्रेशन, जो गुस्सा होता था, वो किले के ऊपर निकाल के जाते थे, मंदिरों को, महलों को तोड़ के जाते थे। इसलिए डैमेज फोर्ट में से जाना जाता है। इस किले के ऊपर उस जमाने में 65,000 लोगों की आबादी थी। 52 राजाओं ने राज किया। उस टाइम पे 27 बार मुगल अटैक हुए, 24 बार यहाँ के राजा जीते, 3 बार मुगल जीते। 3 बार जब मुगल जीते, 3 बार जौहर हुआ। इस किले के ऊपर अधिकांश जगह बंद है कोरोना के बाद। ये आप वाइट कलर का जो महल देख रहे हो, इसको बोला जाता है फतेह प्रकाश महल, जो सबसे लास्ट के राजा फतेह सिंह जी द्वारा बनाया गया था। इधर अंकल के सामने जो लास्ट के राजा फतेह सिंह जी द्वारा बनाया गया था। ये वाला महल म्यूजियम में तब्दील है। महाराणा प्रताप के ओरिजिनल अस्त्र शस्त्र हथियार अगर आपको देखने हो तो वो उदयपुर सिटी पैलेस में, वो चीज़ें पहले यहीं पे थी। बट आफ्टर कोविड आपने पद्मावत पिक्चर देखी होगी या सुनी होगी, तो पद्मावत पिक्चर को लेके जो करणी सेना का विरोध हुआ था, उस विरोध के चलते हुए यहाँ पे जो भी ओरिजिनल अस्त्र शस्त्र थे वो उदयपुर सिटी पैलेस सेफ्टी के हिसाब से वहाँ पे शिफ्ट कर दी, जो सिटी पैलेस म्यूजियम में। अभी ये हाफ पार्ट क्लोज है, हाफ पार्ट में जैसे थोड़ा बहुत आर्टिफिशियल, थोड़ा बहुत अंग्रेजों के टाइम का तीरे बंदूक है, ये चीज़ है, बट अभी बंद नहीं है। अगर फोटो लेना हो तो ले लीजिए, फिर अपन स्टेप बाय स्टेप जैसे जैसे जो पॉइंट आता जाएगा ना, वो पॉइंट अपन देखते हुए जाएंगे। अभी बंद है, अंदर जाना बाहर से ही बस बाहर से देखो। ये फोटो ले लो। हाफ पार्ट जो बंद है मतलब, और हाफ पार्ट जो ओपन है, हाँ वो कहाँ पे, मतलब वो भी अभी अंदर नहीं जा सकते। सकते। ओके, वो ओपन कब होता है? ओपन 10:30 बजे होता है। बट अगर जैसे आपको उदयपुर जाना ही है, उदयपुर विजिट करना है, तो अगर ओरिजिनल कुछ देखना है तो उदयपुर सिटी पैलेस, वहाँ का टिकट लगता है 450 रुपये का सिटी पैलेस का, वो ओरिजिनल चाहिए। बाकी ये तो आर्टिफिशियल वगैरह है, जैसा नॉर्मल होता है। ও এখানে 10:30টায় খুলতে যায় না। দেখেই গেছে। देखिए मैंने बोला ना, जैसे इस किले के ऊपर 113 मंदिर है, तो जो सबसे बड़ा मंदिर है इस किले का, वो इस मंदिर को बोला जाता है। इसके अंदर 2 मंदिर देखने के लिए, एक बड़ा वाला, एक छोटा वाला। बड़ा वाला जो मंदिर है वो राणा कुंभा द्वारा रिनोवेटेड किया हुआ है, जो राधा कृष्ण का मंदिर है। मंदिर तो 1200 साल पहले बप्पा रावल ने बनवाया था, तभी विष्णु भगवान का मंदिर था, लेकिन मुगलों ने डैमेज किया, मंदिरों को तोड़ा। राणा कुंभा ने इस किले के ऊपर सबसे ज़्यादा समय तक शासन किया।
मंदिर के अंदर नई मूर्ति स्थापित की राधा कृष्ण और बलराम की। मंदिर को नया नाम दिया अपने नाम के साथ कुंभ श्याम मंदिर, यानी कि राणा कुंभा द्वारा बनाया गया राधा कृष्ण का मंदिर बड़ा वाला। इसी के साथ छोटा वाला जो मंदिर पीछे आप देखते हो इसी के अंदर, वो है मीराबाई का मंदिर। मंदिर तो कृष्ण भगवान का था, लेकिन मीराबाई पूजा पाठ करती थी तो ये मीराबाई के नाम से जाना जाएगा। आपने सुना होगा मीराबाई को जो जहर दिया जाता है, जो सांप की माला पहनाई जाती है, मीरा पे जो अत्याचार होते हैं, वो यहीं का स्टोरी। मीराबाई यहाँ की बहू थी, भोजराज सिंह जी की पत्नी, कृष्ण पत्नी। नाम सुना होगा ना मीरा, जो कृष्ण पत्नी, वो मीराबाई का ससुराल है चित्तौड़गढ़। तो यहाँ के राजा सूर्यवंशी थे, पति ससुर को कोई एतराज नहीं था, लेकिन यहाँ का शासन छोटा भाई संभालता है विक्रमादित्य। पति की डेथ हो जाने के बाद तो विक्रमादित्य मीराबाई पर अत्याचार करता है। तो वो यहाँ की स्टोरी, जो मीरा को जहर दिया जाता है, सांप की माला पहनाई जाती है। ये आप दोनों मंदिर विजिट करके आइए, 10 से 15 मिनट लगेंगे अंदर दर्शन करके आने में। मीरा टेम्पल। তো দেখতেই পাচ্ছ, যেটা আমার সবথেকে প্রিয় চরিত্র ছিল, তোমরা সবাই জানো যে খুবই প্রিয় চরিত্র আমার। আজকে এই চিত্তগড়ে রাধাকৃষ্ণ মন্দির আর মীরা মন্দিরে আমি যখন উঠছি তখন আমি প্রণাম করে উঠলাম, যেন মনটা পুরো একদম প্রসন্ন হয়ে গেল আমার। কারণ আমি তো মীরা বরাবরই মীরা ভক্ত। তো দেখতেই পাচ্ছ একটা ছোট্ট সিনেমাটিক শট নিলাম, কারণ আমি এদিকে ভিডিও করাতে ব্যস্ত, কিন্তু আমার ভাই আমার পেছন থেকে একটা টুকুস করে শট নিয়ে নিয়েছে। আর এই দেখো ওপরে সাইডে আমি দিয়েই দিয়েছি, আমিও কিন্তু মীরা একবার সেজেছিলাম, সেজে আমি কিন্তু অনেক ভিডিও বানিয়েছিলাম, সেটা কিন্তু তোমরা ইনস্টাগ্রামে গেলে দেখতে পাবে। তো এই চলে এসেছি রাধাকৃষ্ণের মন্দির, যেটা বহু বছর। আর এর উপরের অবস্থা দেখতে পেয়েছো, এত সুন্দর কারুকার্যগুলো, শুধু মেনটেনেন্সের অভাবে একদম শেষ করে দিচ্ছে, কিছু বলার নেই। মানে জানি না কেন, মানে সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কেন যে এখানকার সরকার থেকে সব ঠিক করছে না, এত দূর থেকে মানুষ আসে এখানে দেখতে, এই জায়গাটা সুন্দর করে রাখা তাদেরই দায়িত্ব, কিন্তু জানি না কেন। আর তারই উল্টো দিকে ছিল মীরা মন্দির, যেটায় আমি চলে যাচ্ছি এখন, মীরা মন্দিরের ওখানে। কারণ আমি মানে সত্যি কথা বলতে আমার মানে ছটপট করছি যে কখন মীরা মন্দির আসবে, আমি কখন দেখব। তো ওপরে দেখতে পাচ্ছ একটা মানে চিহ্ন, যেটা শুভ বার্তা দেয়। তো খুব ভালো লাগছিল আমার, খুবই প্রসন্ন মনে হচ্ছিল। তো যাই হোক, তারপর ভাইয়ের পেছন পেছন আমিও চলে গেলাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ এই সব কিন্তু মন্দির, ছোট 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 এরকমভাবে এক এক জায়গায় এক এক রকম ঠাকুর দিয়ে দিয়ে মন্দির রয়েছে। তো চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। बोर्ड लगा हुआ है। ইনোভেট করেছে তারপর রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে এসেই দেখলাম এখানে একটা কিসের মূর্তি রয়েছে। একটু এগিয়ে যেতেই দেখলাম যে এটা হলো গণেশ মূর্তি। তারপর ওই যে দেখতে পাচ্ছ ওটাই মীরা মন্দির, তো ওখানেই আমি চলে যাচ্ছিলাম। আর এই সাইড দিয়ে আমি কৃষ্ণ মন্দিরটাকেও একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছিলাম।
তো মীরা মন্দির দেখার উৎসুক তো আমার প্রথম থেকেই ছিল। প্রথমে মীরা মন্দির আসতে পারিনি, কারণ ওই দিক থেকে তারপরে এদিকে আসতে হবে। তারপরে এখান দিয়ে এসেই ব্যাক করতে দেখি এখানে ছোট্ট মতন একটা শিবের মন্দির। বাবা এখানে প্রণাম করে নিল, তারপরে বাবাকে বললাম বাবা একটু দাঁড়াও, এখানে একটা ফটো তুলে দিই। তারপর আমি তো ফটো তুলেই দিলাম। ফটোটা তুলে দেওয়ার পর আমি আবার চলে গেলাম মীরা মন্দিরে। এই শুধুমাত্র মেনটেনেন্সের অভাবে কত কিছু নষ্ট হয়ে গেছে। এখানে আরও নাকি চূড়া ছিল, এদিক ছিল বলছিল ওখানকার লোকজনেরাই, কিন্তু নষ্ট হয়ে গেছে, সবই নষ্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কীভাবে ফাটল মাটল ধরে একাকার হয়ে গেছে। জানি না কতদিন এই মীরা মন্দির বা এই রাধাকৃষ্ণ মন্দিরগুলো থাকবে, কারণ এখানে কোনো মেনটেনেন্স নেই, সেটা দেখা বোঝাই যাচ্ছে। এই সেই জায়গা যেখানে কৃষ্ণ মানে কৃষ্ণ মন্ত্র জপ আর কৃষ্ণের মানে কৃষ্ণ পুজো করার জন্য মীরাকে প্রচুর অত্যাচারিত হতে হয়েছে, প্রচুর। তো এই সেই জায়গা, আর মীরা বসে আছে তার কানার সামনে, আর কানা ওপরে বসে আছে আর মীরা তাকে গান শোনাচ্ছে। এই অপূর্ব দৃশ্য কোথায় দেখতে পাওয়া যায়? আর এইটার জন্যই তো আমি ছিলাম। আমি অনেক গল্প শুনেছি, কিন্তু এই জায়গাটা আসার অনেক কষ্ট, মানে অনেক 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 ইচ্ছা ছিল মন থেকে। আর আমি বরাবরই একটু রাধাকৃষ্ণ মীরা ভক্ত, আমার খুব ভালো লাগে, এই স্টোরিগুলো খুব ভালো লাগে। তারপর আমি একটা ছোট্ট করে সেলফি নিয়ে নিলাম। তখন বলল সেলফি নেওয়া যাবে না, তুমি ভিডিও করতে পারো, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারো, কিন্তু সেলফি নিতে পারবে না, সেলফি ভিডিওও নিতে পারবে না, সেলফিও তুলতে পারবে না। जीत की खुशी मना रहा हूँ। विजय स्तंभ के पास जो गार्डन है बकायदा गवर्नमेंट का बोर्ड लगा है, जोहर स्थित जहाँ पे रानी पद्मिनी ने 16,000 रवि के साथ जोहर किया, वहीं पे एक मंदिर है खाली, हाँ इसी के अंदर है। विजय स्तंभ टावर है ना, उसके पास में जो गार्डन है, गार्डन को जोहर स्थल बोलते हैं। पहले कुंड था, बाद में गवर्नमेंट ने पेक करके गार्डन बना दिया। वहीं पे कुंड वाला, हाँ वो कुंड नहीं है, कभी गार्डन है प्रेजेंट, वो पेक कर दिया। एक मंदिर है ब्रह्मा विष्णु महेश का सिद्धेश्वर मंदिर, वहीं से पानी का कुंड नजर आता है, इसको गोमुखी कुंड बोलते हैं, जो उस समय में रानी पद्मिनी के नहाने का स्थान था। ये चारों पॉइंट इसी में, यहाँ पे 20 से 25 मिनट लगेंगे आपको। टिकट चेक करवा दीजिए इसको और अंदर से। দেখো ছোট ছোট সব। ও বাবা, তো গেট থেকে ঢুকছি, এখানেই পদ্মাবতীর অগ্নিকুণ্ড। না না এই গেটে থাকবে বললো তো, এই গেটে থাকবে। ও বাবা আমি দেখিনি। না 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 খামো করো না, চলো দেখছেন কেমন হবে। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে। বাবা পকেট থেকে আমলকি বার করে খেতে গেছে, তো বাবা বুঝতে পারেনি, উল্টো দিক থেকে দৌড়ে দৌড়ে দুটো হনুমান এসে বাবাকে ধরেছে, যে বাবা কি খাচ্ছে, হয়তো ওদের খাবার, ওরা ভেবেছে যে ওদের খাবার জিনিস। বাবা তো তাড়াতাড়ি করে আমলকিগুলো দিয়ে দিয়েছে, অমনি আমলকিটা নিয়ে টুকুস করে চলে গেছে। আর আমার তো কি ভয়, বাবা বলছে তুই কিন্তু এখানে ক্যামেরা নিয়ে পাকামো করিস না, এখানে ক্যামেরা নিয়ে অত হাঁটাহাঁটি করিস না, দেখবি ক্ষণে ধরে এক থাবর দিয়ে ক্যামেরা নিয়ে নেবে, তখন বুঝতে পারবি। আমি তাও একটু লুকিয়ে লুকিয়ে, দেখতেই পাচ্ছ খুব কাঁপছে আর এদিক ওদিক হচ্ছে, না নিলে কি করে হয়, ওই জন্য আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও তো নিচ্ছিলাম, আর এদিকে ভয়ও রাখছিলাম, চারদিকে বারবার তাকাচ্ছিলাম। যে আমি নিচু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ নিচু করে দিয়েছি, এই কারণে আমি হনুমান দেখতে পেয়ে গেছি, ওখানে সামনে বসেছিল, আমি ভয়ের চোটে নামিয়ে দিয়েছি যদি নিয়ে নেয়। ওই দেখো যেখানেই যাবা সেখানে, আর ওই মাঠের মধ্যে দেখো দৌড়াদৌড়ি করে খেলা করছে, কি বলবো। যাই হোক আমি নামিয়ে নিয়েছিলাম। তো এখানে প্রচুর প্রচুর মানে প্রচুর হনুমান, প্রচুর। তো যাই হোক যেখানে এসেছি সেটা হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রে মিলিত, এটা হলো টেম্পল একসাথে, এখান মানে পুরো এরিয়াটা ধরে। তো চলো একবার দেখেই নি ভেতরে কি কি আছে, বেশি কথা না বলে দেখেই নি একবার। এটা আমি মোবাইলে দেখেছি, কালকেই দেখেছি। দেখবে বাবা মহাদেবের গরুর মুখ থেকে সারা বছর জল পড়তে থাকে, গরমকালে ঠান্ডা কনকনে জল আর শীতকালে গরম জল। ওখানে রানী হ্যাঁ ওখানে সারা বছর ইয়ে থাকে, রানী পদ্মাবতী ওখানে প্রত্যেক দিন স্নান করে ওখানে পুজো দিতে যেত। তো একদিন জল পাইনি, তাই কি ডেকেছিল এরকম একটা গল্প আছে, আমি কালকেই দেখছিলাম। এটা কোন পদ্মা? এটা কি রে? এমনি উঁচু করে রেখেছে না, না এটা কিছু একটা আছে, খোদাই দেখো। কাজ দেখছিল মা, এই যে কি বলছে রতন জেঠু, মা কি বলছে শোনো, বলে 100 কোটি কোটি বছর আসবে, দেখবো কি বলছে শোনো। যাও ওদিকটা মেইনটেনেন্সের অভাবে এরকম। হ্যাঁ 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 ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখো।
তারপর এখান দিয়ে যেতে গিয়ে দেখি এখানেও একটা বজরংবলীর মন্দির আছে, তো ওখানটা একটুখানি দেখার চেষ্টা করলাম অনেকটা দূর থেকে, কারণ এখানে রেলিং দিয়ে আটকানো। তারপর চলে গেলাম ভেতরের দিকে, এসে দেখি এখানে মুংফলি বিক্রি হচ্ছে হনুমানদের জন্য, এনারা হনুমানদের দেওয়ার জন্য বিক্রি করছে। আর পেছনটা দেখতেই পাচ্ছ যে কি অসাম লাগছে, কি দুর্দান্ত লাগছে পুরো এরিয়াটা। কিন্তু ওই যে মহলটা দেখছো একদম ওই কর্নারে, ওখানে ভাই বাবা সবাই গেছিলো ভেতরে কি আছে দেখতেই যে যাচ্ছে। আমি একটু খানিকটা গিয়ে আর যাইনি, আমি মা যেহেতু এদিকে দাঁড়িয়েছিল আমিও মার সাথে এসে মাকে যোগ দিয়েছি, আমি আর ওইদিকে যাওয়ার মানে একদমই যাইনি। তো আমি এই সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, তো দেখে নাও। সব শিলাখণ্ড ভেঙে পড়ে গেছে, সেগুলোকেই এইভাবে রেখে দিয়েছে, কোনো মেনটেনেন্স নেই। মেনটেনেন্স ছাড়া জায়গাটা পুরো মানে একদমই খারাপ হয়ে যাচ্ছে। খুব সুন্দর জায়গা হওয়ার কথা, যত কিছু ভেঙে গেছে দেখতেই পাচ্ছ, এখানে ফেলে রেখে দিয়েছে এইভাবে। আর কিছু জিনিস ওখানে রেখে দিয়েছে, শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবে এইভাবে ঐতিহ্য নষ্ট হচ্ছে। তারপর আমি ওটাকে ফ্রন্ট ক্যামেরা করে নিলাম, আর আমাকে না দেখালে তো আমার মনটা ভালোই লাগে না। তো দেখো আমাকেও আমি নিজে একটু দেখিয়ে নিলাম, কি করব বলো। তবে আজকে কিন্তু লাস্ট দিন হলে হবে কি, কিন্তু প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছিল, এত পরিমাণে রোদ দিয়েছিল যে তাকানো যাচ্ছিল না। আর সত্যি সত্যি বলতে খুব কষ্টও হচ্ছিল, খুব হাঁপিয়ে গেছিলাম, কারণ সেই ভোরবেলা গাড়ি জার্নি করেছি 4 ঘন্টা। উদয়পুর থেকে চিত্তগড় যেতে প্রায় 4-4.5 ঘন্টা লেগেছে। আর গাড়ি করে এসেছি, মানে নর্মাল গাড়িতে এসেছি। এখানকার যে মানে আমাদের মতন লোকাল ট্রেন যেটা, সেটা এতটাই ভিড় থাকে আর এমন অবস্থা থাকে যে বলার কথা নয়। যাই হোক, তবু এসেছিলাম দেখতে। তো এসে অনেক কিছুতেই মন মারা হয়ে গেছি, ভালো লাগেনি অনেক কিছুই। যেমন এখানে মেনটেনেন্সের অভাবে সমস্ত শিলাখণ্ড ভেঙে ভেঙে ফেলে রেখেছে। অর্ধেক কোনো মন্দিরের ওপরের চূড়াটাই নেই, শুধু মিডিলটা রয়েছে, কোথাও এগুলো নেই। মানে এরকম একটা দেখতেই পাচ্ছ। আর এরিয়াটা কিন্তু খুব সুন্দর, মানে যদি এই জায়গাটায় ঠিক মেনটেনেন্স করা হতো বা কিছু, তারপরে কিন্তু খুব ভালো হতো। তারপরে মা বললো দে মোবাইল নিয়ে তো ঘুরেই বেড়াচ্ছিস হাতে ধরে ধরে। তা আমি আবার মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছি, তো আমার হাতে ধরে ঘুরে বেড়াচ্ছিস, এবার দে তোকে একটু ভিডিও করে দিই। তারপর মা ভিডিও করে দিল। আর আমার এই জায়গাটা খুব বেশি ভালো লাগছিলো, এই যে পেছনে যে দেখতে পাচ্ছ উঁচু মতন অংশটি ফোরটা রয়েছে, সেটা দেখতে আমার খুব ভালো লাগছিল। তারপর মাকে বললাম আমি করেছি, যাও তুমিও তাহলে একবার করো, তাহলে আমি 2-1 গানের মধ্যে রিলসের মধ্যে দিতে হবে। আর মা উঁচু করে দেখাচ্ছে ওই এটা তা আমি দেখলাম, দেখে তারপর মা ওই আমাকে চলে গেছে। ওই সাইডটা দেখতে পেয়েছো, ওই সাইডটা দেখো আরও সুন্দর দুর্গম পথও রয়েছে, আমরা যেতে পারিনি কারণ অনেকেই যাচ্ছে, কিন্তু আমি আর যাইনি, কারণ এখানে সবই ভেঙে ভেঙে ফেলে রেখেছে। আর সত্যি বলতে প্রচণ্ড গরম লাগছিলো বলে যাইনি। এদিক থেকে দেখি বাবারা চলে এসেছে ভেতরে, ওইদিকে মন্দিরে কি আছে না আছে সেটা দেখে বাবা আর রতন জেঠু চলে এসেছে। ভাই তো আসেনি, ভাই এখনও আসেনি, বাবা আর রতন জেঠু এসে গেছে। উফ কি গরম করতে করতে চলে আসলো, কি করবে, এত রোদ পড়েছে লাস্ট দিন বলার মতন নয়। তারপরে রতন জেঠু মনে হয় বলেছে বাবাকে ওইদিকে ওর কিছু রয়েছে, তো দেখতে চলে গেছে। তো মাকে বললাম দাও আমাকেও একটা ভিডিও করে দাও, আমিও ওই দিকটা থেকে একটুখানি ঘুরে ঘুরে আসি। তারপর দেখি এদিক ওদিক করে ঘুরে ঘুরে তারপর আবার আমি চলে আসলাম। মানিয়ে নিয়ে আসছে 10 টাকা করে। इसी को फोर्ट बोला जाता है, पूरा वाला ये पूरा पहाड़ी है ना अपन जो घूम रहे हैं, इसी को फोर्ट बोला जाता है। फोर्ट मीन्स किला, तो ये इस किले को ही बोला जाता है, इस पहाड़ी को किला। और इसके ऊपर ये जो अपन पॉइंट देख रहे हैं ना घूमने के, ये मॉन्यूमेंट से देखने के पॉइंट है, और इस पहाड़ी को ही किला बोला जाता है, फोर्ट। तालाब के बगल में एक जो किला टाइप का है वो कौन सा है? एक तालाब के बगल में ही तो यहाँ पे जो अपन आते हैं वो मेन चीज़ इसको देखने के लिए आते हैं। इसको बोला जाता है पद्मनी महल। रानी पद्मनी का नाम तो सुने होगा ना आपने, वो रानी पद्मनी पैलेस इसको बोला जाता है, जो पानी के अंदर बना हुआ है। आप टिकट लाते हो तो भी बाहर से ही देखना पड़ता है, नहीं लाते हो तो भी बाहर से देखना, क्योंकि पानी के अंदर बना हुआ है। वो सिर्फ पास में गार्डन है सिंपल सा।
कहा जाता है कि रानी पद्मिनी इतनी सुंदर थी कि पानी भी पीती थी तो गले में से उतरता हुआ दिखता था। একটু শর্ট उस जमाने में जैसे कि फैसिलिटी नहीं हुआ करती थी, एसी कूलर ये चीज़ें नहीं होती थी, तो उसकी सुंदरता को ध्यान में रखते हुए इस महल को पानी के अंदर बनाया ताकि गर्मी के जो 3-4 महीने होते हैं वो इसके अंदर रह सके। दूसरा आपने सुना होगा अलाउद्दीन खिलजी ने आईने में देखा था रानी पद्मिनी को, तो वो यही का स्टोरी है जो हाँ आईने वाला। इसी के साथ में सामने जो खंडर महल बना हुआ ना एक पास में, उसको बोला जाता है घोरा बादल का महल। घोरा बादल वो जो रानी पद्मिनी के चचेरे भाई और भतीजे और उनकी सेना के सेनापति, उनके अंगरक्षक होने की वजह से पद्मिनी पैलेस के पास इसका महल बना हुआ है। दूसरा ये है कि इस महल का खास बात ये है कि आज भी जो यहाँ के ग्रामीण आदिवासी लोग हाथों से जो कपड़ा साड़ी वगैरह बनाते हैं ना, उसके ऊपर इन महलों का डिजाइन हाथों से डालते हैं। एक साड़ी बनाते हैं जिसको पद्मिनी साड़ी के नाम से जाना जाता है, क्योंकि पद्मिनी महल का डिजाइन उसके ऊपर प्रिंट होता है। जितने भी आप पेड़ देख रहे हो सब अत्ता सीताफल के, ये जो पेड़ है ना किले के ऊपर, अधिकांश पेड़ सीताफल अत्ता के जो आप बोलते हो। ওই যে মা বললো কিন্তু হাতা आता तो तो अत्ता की साड़ी बनती है, उसके ऊपर महलों का डिजाइन होता है। ये फोटो वोटो लेना हो तो आप ले लो। फिर इसके बाद में अपन किले के बैक साइड में जाएंगे, लड़ाई का मैदान है, सूरजपोल गेट है, कीर्ति स्तंभ है, आगे सिर्फ जंगल इलाका है इधर। তো এটা ছিল রানী পদ্মাবতীর মহল। তো সেটা জলের মধ্যে ছিল, যে মেনটেনেন্সের অভাবে সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে। ইভেন ওখান দিয়ে খুব স্মেলও আসছে, চারপাশটা নোংরা আবর্জনায় ভর্তি। তারপর এখান থেকে চলে গেলাম জৈন মন্দির, মানে বৌদ্ধ মন্দিরে, ওখানকার একটা বৌদ্ধ মন্দিরে, তোমরা সেটাও শুনতে পাবে। এই দাদাটা প্রথমেই বললাম খুব ভালো, এই দাদাটা পুরোটা নিজেই বলে দিচ্ছে কোথায় কি আছে, তো তোমরা শুনে নাও। सूरजपुल गेट बोलते कि पहले जो आने जाने का रास्ता था ना वो ये वाला था। अपन जिस रास्ते से आए थे फोर्ट के ऊपर 7 गेट पार करके, वो बाद में बना हुआ है जो राणा कुंभा ने बनवाया था। 7वीं से 14वीं शताब्दी तक जो आने जाने का रास्ता था, 15वीं शताब्दी तक वो ये था सूरजपुल, क्योंकि राजा लोग सूर्यवंशी होते थे। पूर्व दिशा की तरफ गेट का मुंह बना हुआ है, सूर्य नमस्कार करते थे, फिर अपनी दिनचर्या स्टार्ट करते थे। जैसे 7 गेट उधर वैसे 7 गेट इधर भी थे। अभी सिर्फ 2 ही बचे, 5 गेट अटैक के टाइम पे तोड़ दिए थे। जितना भी मैदान दिखता है अटैक के टाइम पे, ठीक है ना, जितना भी मैदान दिखता है यहाँ से, जो अभी तो एग्रीकल्चर पार्ट है, खेती बाड़ी, उस जमाने में लड़ाई का मैदान हुआ करता था जहाँ पे राजा महाराजाओं के युद्ध होते थे। राजा रतन सिंह और अलाउद्दीन खिलजी का जो युद्ध हुआ ना रानी पद्मिनी के लिए, वो इसी मैदान में हुआ। अलाउद्दीन खिलजी ने 6 महीने तक डेरा डाला, इसलिए करके रखा, वेट किया कब किले का गेट खुले और मैं आक्रमण करूँ। ये वाला मैदान है। जितने पर्वत दिखते हैं यहाँ से सब अरावली पर्वत है। राजस्थान में सुना होगा ना आपने अरावली श्रृंखला, ये सभी अरावली श्रृंखला। एक छोटी पहाड़ी जो दिख रही है आपको, उसको बोलते हैं कुंभकर्ण की पहाड़ी, क्योंकि उसका आकार ऐसा है जैसे कि रावण का भाई कुंभकर्ण सोरा हो, मुंह है, पेट है, पैर है, इंसान की जैसी आकृति। ये नज़ारा आपको यहीं से जाके देखना है, नीचे नहीं जाना, नीचे गाँव में जाने का रास्ता है। जो लोग काम करते हैं हाथों से चीज़ें बनाते हैं वो गाँव बसा हुआ है सूरजपुल के नाम से पुराने टाइम से। ऊपर से ये साइड सीन देखना है, पीछे का नज़ारा, फोटो वोटो लेके आइए। एक बार बोलिए फिर से। छोटी पहाड़ी जो है उसको कुंभकर्ण पहाड़ी के नाम से जाना जाता है, क्योंकि उसका आकार ऐसा है कि जैसे कि कुंभकर्ण जो रावण का भाई उस टाइप का उसका आकार है, मुंह है, पेट है, पैर है, इंसान की जैसी आकृति होने की वजह से इस पहाड़ी को कुंभकर्ण पहाड़ी के नाम से जाना जाता है। মানে আকারটা ওরকম, ওই দেখো মাথা, তারপরে উঁচু হয়ে গেছে পেট, তারপরে পা, আকারটা ওরকম এটা মনে হয়। এই যে প্রথম ওপরটায় মাথা, তারপরে পেট, তারপরে এই যে সরু হয়ে গেছে যেহেতু পা, কি হাঁটু। তো এখান থেকে এই যুদ্ধের ঘোষণা হয়েছিল। এই জায়গাটা দেখেছো কি দারুণ। তো তারপরে আমি আবার চলে আসলাম নিজেকে দেখানোর জন্য। উফ কি রোদ এখানে, সত্যি বিশ্বাস করো চিত্তগড়ে এত রোদ দিয়েছিল, সত্যি খুব কষ্ট হচ্ছিল গাইজ। তোমরা ভাবতে পারবে না যে লাস্ট দিন, অন্য দিন এত কষ্ট হয়নি, লাস্ট ডেটা একটু রোদ দিয়েছিল, প্রচণ্ড রোদ। তবে উদয়পুরে নামার পর কিন্তু আমাদের রোদের অতটা ঠিকঠাক মনে হয়েছে, কিন্তু এখানে যেন অত্যাধিক রোদ, সকাল থেকেই অত্যাধিক রোদ দিয়েছিল। তো তার মধ্যেও না ঘুরলে হয়, আর তার মধ্যে তো ক্যাপচার দেখাতেই হবে, তোমাদেরকে তো দেখাতেই হবে। এই সেই দরজা যেটা আমি তোমাদেরকে দেখালাম।
তারপরে দেখতে পাচ্ছ আবার চলে গেছিলাম আমি ভিডিও করতে করতে, বাবাকে দেখাচ্ছিলাম, বাবাকে আমি আর বাবা দুজনে মিলে দেখছিলাম আর গল্প করছিলাম। হঠাৎ পেছন থেকে ভাই ক্যাপচার করলো, করে নিয়ে এসে মুখের সামনে এসে বললো এই এখান থেকে ভিডিও করেছে। বাহ ভালো করেছিস, আমার ভিডিওটা নেই এখান থেকে। তারপরে এখান দিয়ে কী জানি রাস্তা আছে যাওয়ার, তো সেটাই দেখাচ্ছিল। এখান থেকেই তো ও তাক করে বসেছিল। ওকে, এটা ন্যাচারাল, এটা প্রপার সিঁড়িটা বানিয়েছে। না না, এটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে গেট মেন, যে এখান ओ बट देखेंगे कैसे। এখানে ঘাটি গেড়ে বসেছিল। আলাউদ্দিন খিলজি একমাত্র এখানেই ঘাটি গেড়ে বসেছিল আর এখান থেকে দেখছিল। আর ওটা कुंभकर्ण और पीछे का अरावली पर्वत পুরো। ভাই এখান থেকে কিছু ভিডিও নিল, ভিডিও করলো, করার পর ভাই চলে গেছিলো একদম নিচে, যেখানটায় তোমাদের আগেই দেখিয়েছি ওখান দিয়ে রাস্তা আছে। ও বললো আমরা যাবো, গিয়ে একটু ক্যাপচার করে। বললাম যা তুই যা, আমি যাব না। তারপর ভাই গেছিলো, ভাই গিয়ে আমাকে ভিডিওগুলো এনে দিয়েছে, যদিও এখানে একদম নিচে অবধিও গেছে, গিয়ে ভিডিও এনে দিয়েছে। আর এখানেও কিন্তু ঘোড়া সফর হয়, কারণ ইনি বলছিল বারবার যে ওঠো, তোমাদেরকে নিচে একদম নিয়ে যাচ্ছি, গ্রামটা ঘুরিয়ে দেখাবো। তো আমাদের হাতে অত সময় ছিল না যে যেতে পারবো, ওই জন্য ভাই আর যাইনি। তো দেখতে থাকো। এইখানে শালা আলাউদ্দিন খিলজি এইখানেই ডেরা বসেছিল আর এখানে 6 মাস বসেছিল। এখন এখানে গ্রামের হয়ে গেছে, গ্রাম বসে গেছে এখন। এখানে হচ্ছে টোটাল 8টা না 10টা পড়ে গিয়েছিল গেট, সব ওইগুলো ভেঙে দিয়েছে আলাউদ্দিনের বাচ্চা। और एक बार विजय स्तंभ जीत की खुशी में बना। हाँ। विजय स्तंभ से 200 साल पहले बना हुआ ये टावर है, जिसको कीर्ति स्तंभ बोलते हैं। ये जैन धर्म की कीर्ति और यश को बढ़ाने के लिए बना। और पास में ये जैन टेम्पल है। ये 7 मंजिला टावर है, 75 फीट ऊंचा, जो जैन कीर्ति स्तंभ के नाम से जाना जाता है। ऊपर जाना क्लोज कर रखा है, बाहर से देखना, फोटो खींचना पड़ता है। তো এই হেড টাওয়ার আর এটা হলো জৈন মন্দির। এই ছিল সেই জৈন মন্দির, বৌদ্ধ মন্দির। এইখানে কিন্তু ভেতরে যাওয়া নিষেধ, মানে ভেতরে যেতে পারবো না, সাইড দিয়ে ঘুরে টুরে ফটো তুলতে পারবো, কিন্তু ভেতরের জন্য লক করা রয়েছে একটা সীমা অবধি। ওই সিঁড়ি দিয়ে উঠে ওই অবধি দাঁড়াতে পারবে, ওই যে লোকটা ওখানে বসে ওখানে দাঁড়ানো যাবে, কিন্তু তার বেশি আর যাওয়া যাবে না। মানে ভেতরে ঢুকে কি মানে ঠাকুরকে বা কিছুই দেখা যাবে না, বন্ধ রয়েছে। জানি না এখানকার নিয়মগুলো পুরোটাই আলাদা, আমাদের ওখানকার মতন নয়। आएगा अगर आपको देखना हो तो आर्ट पैलेस है, जैसा मीरा मंदिर देखा, मीरा मंदिर का बना हुआ मीरा आर्ट पैलेस है। जैसे आज भी जो यहाँ के पुराने लोग हैं, हाथों से जो चीज़ें कपड़ा वगैरह ये बनाते हैं, वो देखने को मिलता है। देखने का कोई चार्ज नहीं होता, अच्छा लगे तो आप ले सकते हो। अगर आपकी इच्छा हो तो वहाँ पे देखने के लिए चलेंगे। যাবো মিরার हाथों से वो यूनिक जो चीज़ें होती है ना फोर्ट की, वो देखने को मिलता है। मतलब यूनिक चीज़ें, मतलब जैसे हाथ का बना हुआ साड़ी, जिसके ऊपर ये मंदिर महल देखे उनका डिज़ाइन होता है। एक दोहड़ बनाते हैं, 2 कपड़ों के बीच में जड़ी बूटियों की शीट, एक 100 ग्राम मेरिनो वूल का रजाई बनाते हैं, जिसे गर्मी में ठंडी ठंडा गर्म इस तरीके का। आपको थोड़ी फैसिलिटी है। ওকে এখানেও সেম সিচুয়েশান, কোনো শপের ভিডিও করতে দেয় না। যেই ভিডিওতে ঢুকলাম ভিডিও করব বলে অমনি বললো ক্যামেরাটা অফ, কারণ ভেতরে ঢোকা যাবে না ক্যামেরা নিয়ে। হ্যাঁ, ভেতরে কালেকশন খুব ভালো ছিল, এখান থেকে টুকিটাকি অনেক কিছুই কিনেছি। তো দেখতেই পাচ্ছ
এখানে মার্কেট, এটা এখানে মিরাসারি। তো দেন দেখি যে কিরকম কি আছে। বাবার এটা কেনার ইচ্ছা ছিল, বন্ধ, মোবাইল অ্যালাউ নেই এখনো। তো এখন চলে এসেছি খাবার খেতে, সাথে মা আছে, বাবা কাকারা রয়েছে। আর এখানে আমি তোমাদের কিছু জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখো, এত সুন্দর করে রেখেছে, মানে পুরো ইয়েটা। খুব সুন্দর চারদিকে পুরো, কি বলবো, চিতর ফোর্ট, মানে এবার এতক্ষণ দেখো। তো এখন যে চিতর ফোর্টে পুরো যত ছবি সব এখানটায় লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, চলো কি দিয়ে খাচ্ছি। তো এখন খাবার দিয়ে দিল। না কি খাচ্ছ, চানাচুরের তরকারি? হ্যাঁ হ্যাঁ, হাতই দেয়নি, হাতই দেয়নি এখনো। এখনো ভাত টাত কিছু যায়নি, শুধু দিয়ে গেল এই ডাল, তার উপরে এক গাদা পাতা, কারি পাতা না ধনে পাতা, আবারও আলুর সবজি, মিক্সড সবজি যেটাকে বলে, তার উপরেও কারি পাতা ধনে পাতা। আর এই যে চানাচুর নাকি, হ্যাঁ এই দেখো চানাচুরের তরকারি। আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম যে হয় চানাচুরের তরকারি। এবার দেখে দিয়ে দিচ্ছে এবার ভাত। ফার্স্টে আমি ট্রাই করবো চানাচুরের তরকারি, অনেকটাই ভালো বলতে গাইজ এখানে খাবার আমার একটুও ভালো লাগেনি, বিশেষ করে এই চানাচুরের তরকারিটাও যতটা এক্সাইটেড হয়েছিলাম কিন্তু একদমই নয়। তো যাই হোক, আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ আমি এখানের একটা তরকারিতেও আমি খেতে পারিনি, একটুখানি জাস্ট কোনো রকমে খেয়েছি। আর যেহেতু ট্রেনে সাফার করেছে, আমার আর মানে ফোনে চার্জও ছিল না, আর শরীর এতটাই এনার্জি লস হয়ে গেছিলো যে আমি আর ভিডিও করতে পারিনি। তারপর বাড়িতে চলে আসলাম, এসে আমার ফেভারিট খাবার যেটা, মানে সব থেকে ফেভারিট যেটা, পিৎজা, চিজ পিৎজা কর্ন দিয়ে ভেজ, আমি এখানে অর্ডার করে নিয়েছিলাম, আর বার্গার অর্ডার করেছিলাম। এই দুটো আমি খেয়ে নিলাম কুপ করে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে আমি ভাই সবাই খেয়েছি, কিন্তু আমার জন্য পার্সোনালি আমার এতটাই খিদে পেয়ে গেছিলো যে আমি ওখানে খেয়ে নিয়েছি। ভাই আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। যাই হোক, বার্গারটা একটু টেস্ট করে তোমাদেরকে দেখালাম, এবার পিৎজাটা টেস্ট করে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। পিৎজাটা কিন্তু জাস্ট ইয়াম্মি ছিল, বার্গারটার থেকেও পিৎজাটা, দেখতেই পাচ্ছ চিজ এতটাই এক্সট্রা চিজ দেওয়া ছিল, আমি তো মজায় হেসেই ফেলেছি। মানে আমি এতটাই পছন্দ করি পিৎজা খেতে যে তোমরা ভাবনারও অতীত। তো আমি এখানে হেসেই দিয়েছিলাম। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, মানে ও সেই ব্যাপার। আমি কিন্তু ভয়েস দিতে দিতে আমার আবারও খিদে পেয়ে গেছে। তো রাত 3টেই আমাদের ট্রেন ছিল, তো আমরা যথারীতি উঠে গেছি, আর মা উঠেই বসে পড়েছে মার নিজের সিটে। মা বলছে আমি এইদিকে সিটটা নেব। তো তারপর দেখো দেখো মা কোথায় আছো? এই তো তো এই যে ফুল, এখানে বসে আছি। ফুল আমাদের বেড হয়ে গেছে, এই দেখো। সব থেকে বড় হলো দেখো, এখান দিয়ে ওঠার সিঁড়িটা জাস্ট ওয়াও, এখান দিয়ে উঠতে কি ভালোই লাগবে। কত তুমি থাকলো? হ্যাঁ কম্বলটা হ্যাঁ বাইরে রাখো, শুধু চাদর পাতো, তাড়াতাড়ি যা, লোক চলে আসবে। দেখতেই পাচ্ছ, তোমাদের আরেকটা দেখাই। এই দেখো, এখান দিয়ে উঠতে পারছি না, এখান দিয়েও চাপ। এই দেখো মানে কতটা ইজি, এখানে কতটা ইজি এটা।
হাসতে হাসি ফটো তুলে নিচ্ছি আমি করে নিচ্ছি। আমি তো দেখেছি। হ্যাঁ আমি তো কোনোদিন এই দেখো এইদিকে আসো। না 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 ফোন তো দেখো ওইটা ছেড়ে ছাড় না। নে 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 ধর মা কোথায় চড়ে বসেছে, এটা মানা যায়? চলো বাই বাই, এখানেই শেষ হলো আমাদের রাজস্থান ট্যুরের সমস্ত ব্লগ। তো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। তো তবে যাবার আগে তোমরা কি আমার ফটোগুলো দেখবে না? কোথায় কি ফটো, এতক্ষণ ধরে যে ভিডিওগুলো তুললাম, তো ফটোগুলো তো দেখে যাও। আর কমেন্ট তো অবশ্যই করো ফটোগুলো কেমন উঠেছে বা কী বৃত্তান্ত। তোমরা কমেন্ট কেন করো না বন্ধুরা? প্লিজ একটু কমেন্ট করে একটু শেয়ার করে দাও না। আর ভালো লেগে থাকলে তো লাইক কমেন্ট শেয়ার এটা তো এমনিই করা যায়। তোমরা খারাপ ভিডিওগুলোকে দেখতে পারো, কিন্তু কেন ভালো ভিডিওগুলোকে দেখো না জানি না। যাই হোক, সেটা তোমাদেরই চয়েস, সেটা নিয়ে কোনো কথা বলার কিছু নেই। ভালো লেগে থাকলে আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করো। ইনস্টাগ্রামে অনেক ভিডিও এসে গেছে, শর্ট ভিডিও, তোমরা একটু গিয়ে প্লিজ চেক আউট করে নাও। আর যেটা বলার সেটা হলো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো, সবাই ভালো থাকো, ফটো দেখতে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। আর কি বলবো তোমাদেরকে, তো বলে বলে প্রত্যেকটা ভিডিওতেই একই কথা বলি, দাও গো একবার সাবস্ক্রাইব করে দাও, একবার সাবস্ক্রাইব করে দাও। তো পুরনো বন্ধুদের জন্য তো লাভ ইউ লাভ ইউ লাভ ইউ, অনেক ভালোবাসা, অনেক 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 ভালোবাসা। আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো সাপোর্ট করো। আর নতুন বন্ধুদের জন্য প্লিজ একটু করে দাও না, বারবার বলছি। তো চলো, আর কথা না বাড়িয়ে ভিডিওটা এনজয় করেছো কিনা সেটা অন্তত কমেন্টে জানাও। আর কোথা থেকে কে দেখছো সেটাও একটু জানাও, যে কোন জায়গা থেকে তোমরা আমার ভিডিও দেখছো। তো চলো টাটা, আজকের মতন। নেক্সট ভিডিও আবার আসছে খুব দ্রুত।